নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। যোগ রাখবো সংবাদে। রাস্তা সংস্কারের আশা ছেড়ে দিয়ে মানুষ বলছে এলাকা থেকে মন্ত্রী বিধায়ক হলে রাস্তা সংস্কার হবে। এর দৃশ্য লক্ষ্য করা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত জম্পুইজলা ব্লকের মোহনপুর ভিলেজে। জনগণের জন্য কাজের মানসিকতার অভাবে বছরের পর বছর গড়িয়ে গেলেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই এলাকার বিধায়ক থেকে শুরু করে কোনো জনপ্রতিনিধির। তিক্ত অভিজ্ঞতা থেকে এলাকাবাসী তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ, গোলাঘাটি বিধানসভার অন্তর্গত জম্পুইজলা ব্লকের মোহনপুর ভিলেজের রাস্তার অবস্থা দীর্ঘ বছর ধরে খারাপ হয়ে আছে। 2018 সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে দাবি করা হয়েছিল রাস্তাটি যাতে সংস্কার করা হয়। তখন গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান আইপিএফটির নেতৃত্বরা, কিন্তু এলাকার বিধায়ক রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ নেননি। এলাকাবাসীকে বরাবরই প্রতিশ্রুতি দিয়েছেন টেন্ডার গ্রহণ করা হয়েছে, কিছুদিনের মধ্যে কাজ শুরু হতে চলেছে, কিন্তু বাস্তবের কথার সাথে কাজের অমিল বিধায়কের, এমনটাই জানিয়েছেন এলাকার এক কৃষক। অপরদিকে এলাকার এক প্রবীণ ব্যক্তি জানান, সরকার চাইলে রাস্তাটি দ্রুত সংস্কার করতে পারে, কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করছে না। এলাকার দুবারের বিধায়ক হয়েছেন অশোক দেববর্মা, তারপর বিধায়ক হয়েছেন তিপ্রামথা দলের মানব দেববর্মা, কিন্তু রাস্তাটি সংস্কারের কোনো উদ্যোগ এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি সুশাসন আমলে। এই রাস্তাটি দিয়ে জলাবাড়ি, শান্তির বাজার এবং আগরতলা যাওয়া যায়। তবে এলাকাবাসীর সূত্রে মোতাবেক জানতে পেরেছে রাস্তাটি সংস্কারের জন্য 6 কোটি টাকার টেন্ডার হয়েছিল, কিন্তু স্থানীয় কিছু চুনাপুটি নেতাকে পার্সেন্টেজ অনুযায়ী অর্থ দিতে হবে। সেই অর্থরাশির দাবি মিটিয়ে দিতে না পারায় কাজ শুরু করতে পারেনি ঠিকাদার। শেষ পর্যন্ত টেন্ডার পুনরায় অফিসে জমা দিয়ে কাজ ছেড়ে চলে গেছেন ঠিকাদার, যার কারণে এলাকার প্রবীণ ব্যক্তির অভিমত, যদি এলাকা থেকে কোনো দিন কেউ ভাগ্যক্রমে মন্ত্রী বা বিধায়ক হতে পারে তাহলে রাস্তাটি হবে বলে ধারণা এলাকাবাসীর। এ রাস্তার সমস্যা আর কি, এ রাস্তা তো ওই অশোক দেববর্মা তো দুবার এমএলএ হয়েছে, শেষবার এমএলএতে এটা তো আমাদের পাড়ার প্রতিবেশীরা এই দাইনক জমি দান করছে রাস্তার জন্য। এরপরে কোনোভাবে ওই ইটছলিং হইল। এরপরে গত ওই ওই কিতা না কয় ওই সরকার আসার পরে তো দুই একবার স্যাংশন হয়েছে, রাস্তা পিস হইবে বিলা। কত শুনে স্যাংশন হয়েছে? 18 সালের পরে আরও দুইবার না কত জানি স্যাংশন হয়েছে নাকি। এখন লাস্ট স্যাংশন মানব দেববর্মার আমলে হয়েছে। এটাও নাকি ইমিডিয়েটলি শুনছি যে প্রথম যে কন্ডাক্টর বাবু নাকি এই সালেন্দ্র করছে, এখন নতুন করে আবার টেন্ডার ডাকা হইব, নতুন কন্ডাক্টর আইয়া দরপত্র কইরা ধরি এই হয় এলে কাজ হইব, আর না হইলে কাজ হইতে না। টেন্ডার কি কারণ আবার বাতিল হইতেছে? মূলত কারণটা কি? মূলত কারণ এটা ব্লক কর্তৃপক্ষ জানে বোধহয়। তবে অপেক্ষা রাখে না সুশাসনের বিকাশ ত্রিপুরায়। প্রসাদবিহীন কোনো ঠিকাদার কাজ করতে পারছে না। এর নিয়ন্ত্রণ শক্তি হল মণ্ডল এবং স্থানীয় মথার পার্টি অফিস। নিষ্কর্মা কিছু জনপতি নেতাকে কাজে লাগিয়ে এভাবে চলছে তথাকথিত উন্নয়নের কর্মযোগ্য। আর সংবাদ মাধ্যমের সামনে উন্নয়নের ঢাক ঢোল পিটিয়ে এবং আবেগপ্রবণ হয়ে চোখের জল পর্যন্ত ফেলে দিচ্ছে নেতারা। কিন্তু ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি অবস্থা। সুতরাং উন্নয়নের 12টা বাজিয়ে দিয়েও খাই মেটে না তাঁদের, এমনটাই ধারণা স্থানীয়দের। শান্তন টিভি। সাত সকালে যাত্রীবাহী অটোর ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম ফয়জল হক। দুর্ঘটনাটি ঘটে বক্সনগরের কুলুবাড়ি বিএসএফ ক্যাম্পের অদূরে। জানা যায়, ফয়জল হক এদিন সকালে নিজ বাড়ি থেকে বেরিয়ে ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। বেহাল রাস্তার কারণে একটি যাত্রীবাহী অটো নিয়ন্ত্রণ হারিয়ে ফয়জল হককে সজোরে ধাক্কা মারে। সাথে সাথে পরিবারের লোকজন গুরুতরভাবে আহত ফয়জল হককে উদ্ধার করে বক্সনগর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ফয়জল হককে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করার সিদ্ধান্ত নেন চিকিৎসক। এর মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন ফয়জল হক।
মৃত ফয়জল হকের ভাইয়ের ছেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, হতে পারে বেহাল রাস্তার কারণে অটো চালক অটো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, যার কারণে অটো উনার কাকাকে সজোরে ধাক্কা মেরেছে। পরবর্তী সময় হাসপাতালে মৃত্যু হয় উনার কাকার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। উনার বাড়ি থেকে আমার বাড়িতে আসার পথে ঘটনাটা কি কারণে ঘটনা ঘটতে পারে? ঘটনা ঘটার পেছনে কারণ একটু যে মানে অথবা আমি যেটা ব্যাপারটা বুঝতে পারছি যে রাস্তার যে বেহাল রাস্তা এই যে এবাবরে রাস্তা, সেই রাস্তায় অটো এসে উনি তো পথচারী ছিলেন, তো হাঁটার সময় উনি ওই অটো এসে রাস্তার কারণে হোক আর যে কোনো কারণে হোক অটো এসে সরাসরি উনার গায়ে তুলে দেয়, অ্যাটাক করেছে। সাথে সাথে মারা গেছে না? উনি সাথে সাথে মারা যাননি, উনি আমরা ধরাধরি করে হাসপাতালে আনলাম। ওনার বুকে প্রচন্ডভাবে মানে ইনজুরি হয়েছে, পায়ের রক্ত কেটে গিয়েছে। কোন জায়গায় ঘটনা হয়েছে? এটা কুলবাড়ি বিএসএফ ক্যাম্পের পরে যে কাল যে টেলোয়ার্ড আছে ওই ওয়ার্ড। অ্যারাউন্ড 9টার দিকে সকালে একটা গাড়ি করে একজনকে নিয়ে আসলো। একজনের মাথাতে সেলাই করতে হয়েছে, মোটামুটি একটু কেটেছে, আর আরেকজনের বুকে প্রচণ্ড ব্যথা। ওনার যতটুকু প্রাইমারি ট্রিটমেন্ট করা দরকার করেছিলাম, করার পরে আমরা তাকে রেফার করার চিন্তা করছিলাম। এই মুহূর্তে তাকে এক্সরে করেছে, তো উনি বলছিল বুকে ব্যথা। তো বোধহয় ভিতরে যতটুকু চাপ দিয়ে দেখা গেছে, যতটুকু মনে হয় বুকের মধ্যে যে হাড় আছে এটাতে কোনো ভীষণ ইঞ্জুরি হয়েছে, যেটা ভেতরে লাংসে গিয়ে এফেক্ট করেছে। আমার যতটুকু প্রাইমারি চিকিৎসা মনে হয়েছে। মিড ডে মিল কর্মীদের ন্যূনতম বেতন 18,000 টাকা করা। রাজ্য শিক্ষা দপ্তরের অধীন যে সমস্ত বিদ্যালয়ে রাজ্য সরকার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে, সে সমস্ত বিদ্যালয়ে মিড ডে মিল রান্নার সাথে জড়িত কর্মীদের অন্য কোথাও কর্মসংস্থানের ব্যবস্থা করা, মিড ডে মিল কর্মীদের পিএফ চালু করা, মিড ডে মিল কর্মীদের ছাঁটাই বন্ধ করা, অবসরকালীন সময়ে 5 লক্ষ টাকা দেওয়ার দাবি সহ মোট 10 দফা দাবি উত্থাপন করে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল কুক কাম হেল্পার্স ওয়েলফেয়ার কমিটি। শুক্রবার রাজধানীর বৈজনগর স্কুলের সামনে থেকে তারা একটি মিছিল সংগঠিত করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই দাবিগুলি উত্থাপন করেন। তাদের বক্তব্য, রাজ্যে 11,130 জন মিড ডে মিল কুক কাম হেল্পার রয়েছেন। তারা বর্তমান যে বেতন ভাতা পাচ্ছে তা দিয়ে সংসার পরিচালনা করতে পারছে না, কারণ জিনিসপত্রের মূল্য লাফিয়ে বাড়ছে। তাই ধৈর্য হারিয়ে আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তাদের আরও বক্তব্য, ক্যারল পণ্ডিচেরিতে মিড ডে মিল কর্মীদের 12,000 টাকা করে বেতন দেওয়া হয়, একমাত্র ত্রিপুরা রাজ্যে তাদের বঞ্চিত করা হচ্ছে। এর প্রতিবাদে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে বলে জানান সংগঠনের রাজ্য কমিটির কনভেনর বীর কুমার দেববর্মা। পরবর্তী সময় মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রথমে আমরা দাবি ছিল, আমরা চিফ মিনিস্টারের কাছে আমাদের দাবি করা হব, যেহেতু আমাদের মানে দীর্ঘদিন থেকে পটনি ছিল আমাদের মিড ডে মিল কুক কাম হেল্পাররা, কিন্তু আমাদের মিড ডে মিল কুক কাম হেল্পাররা আছে সারা ত্রিপুরার মধ্যে 11,130 জন আছে, কিন্তু ওনার মধ্যে 2500 টাকা দিয়ে কোনো দিন হবে না। আমরা 2002-2003 থেকে বহুত বছর থেকে আমরা খুব মানে অবশ্যই খুব পতনে অবশ্যই খুব মানে সংখ্যা একদম কীটা জানি বলবো, এটা কিন্তু অনেক কোনো রাস্তা নাই, কিন্তু যার ফলে আমরা আজকে কোনো মানে সহ্য হয় না আর ধৈর্য ধরতে পারতো না, কারণ আমরা সবাই এটা জিনিসপত্র সবগুলি দিনে দিন বাড়তেছে, কিন্তু আমাদের মিড ডে মিল কর্মীরা অক্ষণ পর্যন্ত কিন্তু সংখ্যা টাকাগুলি অঙ্ক বাড়েনি, কিন্তু যার ফলে এটাই কারণে আজকে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আমরা প্রস্তুতি লইছি। কিন্তু বিভিন্ন সাব ডিভিশন আইএস, বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিও, বিভিন্ন 8টা ডিস্ট্রিক্ট মোড়ে আমরা পুরো ডেপুটেশন করা হয়েছিল, কিন্তু আমাদের কোনো অক্ষণ পর্যন্ত কোনো দাবি দেওয়া, কোনো আমাদের মানে বেতনগুলো বাড়ানো হয় না। কিন্তু অনেকেই 4 ঘন্টা ডিউটি করে, 5 ঘন্টা ডিউটি করে, ওনারা সবাই ডিউটি মানে বেতনগুলি বেড়ে গেছে, কিন্তু আমাদের মিড ডে মিল কর্মীরা অক্ষরই পর্যন্ত কিন্তু 2500 টাকার মধ্যে হয়, কোনো দিনে হয় না। কিন্তু এটাই কারণে আজকে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সাক্ষাৎ করতে আমরা সবাই সারা ত্রিপুরা মিড ডে মিল কর্মীরা আজকে প্রস্তুতি হয়ে গেছে। ভয়াবহ আগুনে পুড়েছে উদয়পুর রমেশ চৌমনি স্থিত এক বাইকের শোরুমের সার্ভিসিং সেন্টার। আগুনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শোরুমে। অনেকগুলি নতুন ও পুরনো বাইক সহ জরুরি কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়, পাশাপাশি সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানা যায়। বাইকের সার্ভিসিং সেন্টারের
কর্তৃপক্ষের কাছ থেকে। ঘটনার সূত্রপাত নিয়ে তারা জানান, বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাইকের শোরুম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 5টি ইঞ্জিন। প্রায় 2 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শোরুমের। এদিন গভীর রাতে আগুন লাগে। বন্ধ শোরুম থেকে ধোঁয়া বেরোতে দেখে শোরুমের নিরাপত্তা রক্ষী চিৎকার শুরু করে। তারপরে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, কিন্তু উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের 3টি ইঞ্জিন এসেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরবর্তী সময় কাকরাবন ও টিপিসি অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে দ্বন্দ্বে স্থানীয়রা। দমকল কর্মীদের কাছ থেকে জানা যায়, তদন্তের পর সামনে আসবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আমি দেখি কি তার ধুমায় কোন থেকে তারপরে ধুয়াইতে বাড়ি আসা বিছানা পুরো অন্ধকার হয়ে গেছে। তারপরে এদিকে দিয়ে সিলাইতেছে, আমার ধর নাম্বার টাম্বার নাই, সিলাইতে তারপরে আমি কি করবো লাস্টে দিয়ে বাধ্য হইয়া ওই রঞ্জন এবার ফোন করছি। তারপরে এবার বাচ্চাদের ফোন করছে, এবার ফোন নাই। এবারে ওরা কার থেকে নাম্বার লইছে, এরপরে ফোন করছে। আইসি তারাও তো আসছে, অনেক ফোন হয়েছে, কিন্তু মন কিতা করছে। এটা কি ছিল? এটা কি গুডাউন ছিল? সার্ভিসিং সেন্টার ছিল সেনগুপ্ত বাজার। আনুমানিক কয়টা? আনুমানিক ধর না 2:15 2:15 বেশ। প্রচুর, প্রায় 200-300 বাইক আমার নতুন সার্ভিসিং সেন্টার সেটা দেখায়। কারণ এদিকে পুরান আরো কিছু আছে, মেশিন টেশিন, এটি প্রচুর টাকা। আমরা 2:48 আমরা একটা ফোন যায় যে এখানে এটা হয়েছে। তো আমরা প্রথমে ফার্স্ট টার্ন আউট ফাটাই, এরপর সঙ্গে সঙ্গে আমরা সেকেন্ড টার্ন আউটও ফাটিয়ে দিই। তো আগুন অনেকটাই বড় ছিল, এটা শোরুমে অনেকগুলি বাইক, তো বাইকের মধ্যে তো পেট্রোল থাকেই। তো এরপরে আমরা থার্ড টার্ন আউটও ফাটিয়েছি। এরপরে কাকরাবন আসছে, কাকরাবন, তারপরে ওটিবিসি। তো টোটাল আমরা 5টা গাড়ি এখানে ওয়াটার টেন্ডার আসে। তো যে সময় আমরা ওটিবিসিও সাহায্য করছে, কাকরাবনও সাহায্য করছে, আমাদের 3টা ইঞ্জিন, টোটাল 5টা ইঞ্জিনে কাজ করছে। আনুমানিক কত টাকার? অ্যাকচুয়ালি এখন তো এটা বলা মুশকিল, এখনও এটার ভিতরে পুরো অন্ধকার, কিছু বোঝা যাইতেছে না। একটু করা ছাড়া বোঝা যাচ্ছে না। কিছু বাইক কে উদ্ধার করা হয়েছিল? মোটামুটি 80% বাইকে পুড়ে গেছে। শুক্রবার সকালে মহারাজগঞ্জ বাজারে 3 গাড়ি সংঘর্ষ। অল্পেতে প্রাণে বাঁচলেন গাড়ি চালকরা। ঘটনার সম্পর্কে জানা যায়, এদিন সকালবেলা AS01EC 9671 নম্বরের একটি লরি রাস্তার পাশে দাঁড় করানো TR01M 1861 নম্বরের গাড়িকে ধাক্কা দেয়। এতে পেছনে দাঁড় করানো অপর একটি লরিতেও ধাক্কা খায়। আহত কোনো খবর না থাকলেও গাড়ি 3টি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওইদিকে ড্রাইভার গাড়িটা স্টার্ট করার পরে এটার হাওয়া উঠছে না, হাওয়া উঠানোর পরে গাড়িটা গিয়ার লাগাইয়া গাড়িটা আগাইছে, চলতি টাইয়া দুটো গাড়ি আমাকে দিচ্ছে। আপনার কি গাড়ি লাগছে? আপনার গাড়ি তো লাগছে। আমার গাড়ি তো লাগছে, এই গাড়িটা তো লাগছে, এই গাড়িটা লাগছে। কেউ ব্যথাটা পাইছে না? এমনি কেউ ব্যথাটা দেখাইছে। এই কোনখানে গাড়ি? এটা গাড়িটা কোনখানে? এটা কোন জায়গা জানি, এটা মাল নিয়ে আইছে। আচ্ছা, তারপরে ড্রাইভার স্টার্ট করছে, হাওয়া না উড়ে গাড়ি স্টার্ট করছে। আপনার গাড়ি ক্ষতি হয়েছে? আমার গাড়িও ক্ষতি হয়েছে, তারপরে ওইটাও ক্ষতি হয়েছে। সকালবেলা 8:00 থেকে গাড়িটা খালি বেরোনোর সময়, তো ড্রাইভার আমরা হাওয়াটা আমরা ঠিক মতো তুলতে পারছে না, গাড়ি স্টার্ট করছে, স্টার্ট করে বেরোনোর সময় 2 জায়গায় বাড়ি মারছে। গাড়ির মালিক কি পাওয়া গেছে? না, গাড়ি মালিক ড্রাইভার আছে, লোকাল ড্রাইভার ফিরে গেছে। আমরা যতটা গাড়ি ফটো দিলাম ওদিকে পাঠাই দিচ্ছি। সকালবেলায় এরকম একটা গুলবাজার রাস্তার মধ্যে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, এই বিষয়ে প্রত্যেকদিন কিরকম নিরাপত্তা দেওয়া হয় গুলবাজারটার বিষয়ে? যতই তো গাড়িটার টাইমে শিডিউল টাইমে গাড়ি বাড়িয়ে দেখা, এটা সব ঠিক আছে, কিন্তু এই শিডিউল টাইমেতেই বাড়িতে আসলো, হয়তো তাড়াতাড়ি বাড়িতে গেছে, হয়তো হাওয়াটা ঠিক মতো উঠছে না, ড্রাইভার আমার কইতে পারলো না কিটা গাড়িগুলোর ব্যাপার। তো কয়টা গাড়ি এমনি ক্ষতি হয়েছে? গাড়ি ছোট 2টা গাড়ি বাড়িয়ে লাগবে। লংতরে উত্তর পূর্বাঞ্চলের বিশ্বাসযোগ্য ব্র্যান্ড। গত 2 মাসেই লংতরায় গরু মশলা আন্তর্জাতিক স্তর থেকে রপ্তানির মাধ্যমে $1 লক্ষ পেয়েছে। লংতরায় গুঁড়া মশলা
জিমন্যাস্টিক দীপা কর্মকারকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করেছেন। মূল উদ্দেশ্য হল যাতে আগামী দিন দীপা কর্মকারের মাধ্যমে লংতরাই গুড়া মশলা আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাওয়া। দীপা কর্মকার জানান, আরেকটা নতুন অধ্যায় শুরু হয়েছে। এই ব্র্যান্ড আগামী দিন অনেক এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন এবং লংতরাই গুড়া মশলা শুধু দেশে নয় বিদেশেও যাতে সুনাম অর্জন করতে পারে। একটা নতুন অধ্যায় শুরু হয়েছে এবং সেই ব্র্যান্ড অনেক এগিয়ে যাক এবং শুধু দেশে না বিদেশেও তার অনেক নাম, সেটাই আমার। তো আজকে আমাদের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। আপনারা জানেন যে এই লংতরাই ব্র্যান্ড নর্থ ইস্টের একটা বিশ্বাসযোগ্য ব্র্যান্ড, যেটা ধীরে ধীরে আমরা প্যান ইন্ডিয়া লেভেল এবং আন্তর্জাতিক লেভেলে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং আপনারা শুনলে আনন্দিত হবেন যে গত 2 মাসে আমরা প্রায় $1 লক্ষ আমরা আন্তর্জাতিক লেভেল থেকে আমরা পেয়েছি এক্সপোর্টের মাধ্যমে। এটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার। এবং আজকে আমরা একটা বিশেষ কারণে আপনাদেরকে আমরা এখানে ডেকেছি। আপনারা সবাই জানেন আমাদের গর্ব দীপা কর্মকার তার নিরলস পরিশ্রমের মাধ্যমে এই ছোট্ট রাজ্য থেকে বিশ্বের মঞ্চে ভারতের হয়ে পদক জয় করেছেন। রাজ্যস্তরীয় বাল বিজ্ঞান প্রদর্শনীতে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন বিদ্যালয় ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে। তাদের মধ্যে সকলে পুরস্কার পাবে না, কিন্তু তাদের মধ্যে বিজ্ঞান মানসিকতা তৈরি হবে, এটাই ছাত্রছাত্রীদের বড় প্রাপ্তি। এবং এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে নিজের প্রতিভা বহিঃপ্রকাশ করার সুযোগ রয়েছে। শুক্রবার 52তম রাজ্যস্তরীয় বাল বিজ্ঞান প্রদর্শনীতে বক্তব্য রেখে এই কথা বলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে হয় এই বাল বিজ্ঞান প্রদর্শনী। এদিন বিজ্ঞান প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হয়। মেয়র বলেন, বিজ্ঞান প্রদর্শনী হল কল্পনা এবং সৃজনশীলতার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন ঘটানোর একটি বিশেষ মঞ্চ। রাজ্যস্তরীয় বিজ্ঞান প্রদর্শনী থেকে যারা প্রতিভা অর্জন করতে পারবে তারা আগামী দিন রাষ্ট্রীয় স্তরে অংশগ্রহণ করবে। রাজ্যবাসী প্রত্যাশা আগামী দিন রাজ্যের ছেলেমেয়েরা রাষ্ট্রীয় স্তরে গিয়ে ত্রিপুরার সুনাম অর্জন করতে পারবে। আয়োজিত অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় ও শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা রেবেল হেমেন্দ্র সহ অন্যান্যরা। পরে সকলে ছাত্রছাত্রীদের প্রদর্শনী ঘুরে দেখে অত্যন্ত প্রশংসা করে। বিজ্ঞান মেলায় যারা অংশগ্রহণ করেছেন, যে স্টুডেন্টরা, তাদের যেমন নিজস্ব চিন্তা বা উদ্ভাবনী বা নিজেকে বিকাশ করার জন্য একটা সুযোগ আসছে। পাশাপাশি আমি ওই মঞ্চে থেকে স্টুডেন্টকে আমি বলতে চাই, যা আজকে এখানে অংশগ্রহণ করেছে, তারা আগামী দিনে আমাদের রাজ্য বা আমাদের রাষ্ট্র তৈরি করতে বা পরিচালনা করতে তারা অংশগ্রহণ করবে। আমাদের রাজ্যে যারা আজকে এখানে স্টুডেন্টরা আছে, আমরাও স্টুডেন্ট ছিলাম একসময়, যারা এখানে মঞ্চে আছেন বা সামনে যারা আধিকারিক আছেন তারাও স্টুডেন্ট ছিলেন, বা শিক্ষক যারা আছেন তারা একসময় ছাত্র ছাত্রী বা কোথাও ছিলাম আমরা এই রাজ্যেরই কোথাও। কিন্তু তখন আমাদের যে শিক্ষা গ্রহণ করতে বা শিক্ষা দান করতে যারা টিচাররা আছেন, তাদের যে কতটা পরিশ্রম হতো বা অসুবিধা হতো, আর আজকে যারা শিক্ষা দান করেন বা শিক্ষা গ্রহণ করছে ছাত্ররা, তাদের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। পরিকাঠামো দিকে বলবো, বা কেন্দ্রীয় শিক্ষানীতির ফলে বা রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো উন্নতির ফলে এখন স্টুডেন্টদের কিন্তু অনেক বেশি সুযোগ এসে গেছে শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে। আমাদের পরিকাঠামো একটা পরিবর্তন হয়েছে, বা আমি বলবো শক্তিশালী হয়েছে শিক্ষা দান করার ক্ষেত্রে বা গ্রহণ করার ক্ষেত্রে। শুক্রবার সকালে সিআইটিইউর রাজ্য কার্যালয়ে মোটর শ্রমিক নেতা শঙ্কর সাহার স্মরণ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, সভাপতি মানিক দে সহ অন্যান্য নেতৃত্বরা। তারা এদিন প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। উনি শুধু ইউনিয়নের দায়িত্ব পালন করেছেন এরকম না, ইউনিয়ন মোটর স্ট্যান্ডের যে অফিসটা, এটা আমার প্রাণ ছিল। একদিন না আসলে খাওয়া হজম হতো না, এরকম ছিল। আমাকে বলতো মাঝে মাঝে, হ্যাঁ, সুগারের জন্য টাইম মতো খেতে হতো, বাড়িতে যেত, একটা ছোটা নিয়ে আবার আসতো। কিন্তু তার উপরেও গণতান্ত্রিক আন্দোলনে এলাকার মধ্যে সমানভাবে উনি দায়িত্ব পালন করেছেন যতদিন সুস্থ ছিলেন। নির্বাচন আসলেই মোটর শ্রমিকের বন্ধুরা এলাকায় গিয়ে কাজে যুক্ত হতেন।
অনেক কমরেডরা আমাকে অন্যভাবে নেবেন না, অনেক কমরেডরা এলাকায় গিয়ে কাজ করতে আগ্রহী হন না, কিন্তু শঙ্করদা সামনের সারিতে দাঁড়িয়ে আমাদের সাথে একসাথে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করতেন। আর সুনচুমনি এলাকায় বাঁধের পারে আমরা যখনই গণতান্ত্রিক আন্দোলনের জন্য কারোর সাথে যোগাযোগ করতাম, আমাদের শঙ্করদা সেখানে তার বাড়ি, কত মিটিং আমরা করেছি নির্বাচন আসলে, বাড়ির লোকরা বলতে পারবে, ওনার বাড়ি ছিল আমাদের এখন ঘরোয়া সভার অন্যতম ঠিকানা। 18 সালের পরে পরিস্থিতি অন্যরকম হয়েছে, বুঝতেই পারছেন, ওনার বাড়ির পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তার প্রশ্ন সব মিলিয়ে হয়তো আমরা 18 সালের পরে বাড়িতে মিটিং করিনি, কিন্তু আনাগোনা যাওয়া আসা বন্ধ ছিল। সুতরাং আমি কথাটা এই কারণে বলছি, এটা কতটা ভালোবাসা থাকলে নিজের বাড়ির ঘর সবাই দেয় না, কিন্তু ঘর মিটিং করার জন্য, সার মিটিং করার জন্য। হ্যাঁ, এই শঙ্কর স্যার বাড়িতে অজস্র মিটিং আমরা সেখানে করেছি। শুক্রবার খোয়াই জেলা শাসকের উদ্যোগে তেলিয়ামুড়ার আডি ব্লকের অধীন উত্তর কৃষ্ণপুর পঞ্চায়েতের সোনাতল দাস বৈষ্ণবপাড়া জেবি স্কুলের মাঠে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিনের এই ক্রিকেট টুর্নামেন্ট উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপাদেব, বিশিষ্ট সমাজসেবক নির্মল দেবনাথ, বিজন কর সহ পঞ্চায়েত স্তরের আমন্ত্রিত অতিথিরা। জানি আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েত রাজ যে প্রশাসন পরিচালিত, সেই পরিচালিত আমাদের ত্রিপুরা সরকারের যে বিশেষ উদ্যোগ, আমাদের প্রত্যেকটি পঞ্চায়েতে আমাদের যুবক ভাইদেরকে নেশা থেকে দূরে রাখার জন্য এবং শারীরিক দিক দিয়ে এবং মানসিক বিকাশ সমৃদ্ধি করার জন্য যে বিশেষ উদ্যোগ, বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েতের এলাকার যত সমস্ত যুবক ভাইদেরকে নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করা। সেই ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করার মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিপুরার মধ্যে বিভিন্ন রকমের সামাজিক সংস্থা এবং বিভিন্ন রকমের এলাকার মধ্যে দেখা যায় যে বিভিন্ন এলাকার মধ্যে ভালো ভালো প্লেয়াররা আমরা এখনকার বর্তমান সময়ে উঠে আসছে, খেলাধুলার মাধ্যমে বিভিন্ন ত্রিপুরা রাজ্যে এবং আন্তর্জাতিক স্তরে পৌঁছাচ্ছে। সেই উদ্যোগে আমাদের ত্রিপুরার সরকার আমাদের যুবক ভাইদেরকে, সমস্ত অংশের যুবকদেরকে নিয়ে এবং পঞ্চায়েতের এলাকার মধ্যে প্রত্যেকটা যুবককে ক্রিকেট খেলার মাধ্যমে শারীরিক এবং মানসিক বিকাশ সমৃদ্ধি করার জন্য এবং নেশা থেকে দূরে রাখার জন্য যে প্রক্রিয়া, যে আমাদের চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে আজকে বাস্তবায়িত রূপ দিতে আমরা তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত পঞ্চায়েত সমিতির উত্তর কৃষ্ণপুর পঞ্চায়েতের উদ্যোগে আজকে আমাদের সেই দুটি টিমের মাধ্যমে ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়েছে। আমাদের মধ্যে আজকে পাশাপাশি এখানে উপস্থিত একটি পরিবারকে উচ্ছেদের হুমকি, হামলা চালানো হয় বাড়িঘরে, ভাঙচুর করা হয় 4টি গাড়ি। ঘটনা বিশালগড়ের নবীনগর এলাকায়। অভিযোগ, এক অসহায় পরিবারের উপর আক্রমণ চালায় শাসক আশ্রিত দুষ্কৃতিকারীরা। বাড়িঘর সহ ভাঙচুর করা হয় বাড়িতে থাকা গাড়ি, মারধর করা হয় বাড়ির লোকজনদের। ঘটনা বিশালগড় বিধানসভা কেন্দ্রের নবীনগর পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডে খোয়ারিয়া এলাকায় দেবশীল ও অপুশীল প্রতিবেশী দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। অভিযুক্তরা আক্রান্ত পরিবারটিকে এলাকা ছাড়া করতে চাইছে। অভিযোগ, দেবশীল ও অপুশীল দেলোয়ার হোসেনের পরিবারকে হুঁশিয়ারি দিয়েছেন শুক্রবার বিকালের মধ্যে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য, অন্যথায় তাদের বাড়িঘর সহ সবকিছু আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। কালকে রাত্রে আমরা রান্না করতেছি, হঠাৎ করে অপুশীল আমাদের বাড়ি ঢুকছে, ঢুকিয়া লাঠি লিয়েছে 2-3 জন লগে লিয়া, আর পাশের বাড়ির একটা মহিলারা ধরে লিয়েছে। আইনা কইতাছে আমরা তারা বলে বড়াবি করি, আমরা কিচ্ছু কইছি না, আমরা রান্তাছি। আমরা গাড়ির ভিতরে আইসাতে বাড়ি বাংসুর করতেছে, আমরা মোবাইল দিয়ে ভিডিও করতেছি দিকে, আর ছোট মেয়েটারে ধরে সে মারধর করছে। মোবাইলটা নিচে নিয়ে ভিডিওটা ডিলিট করে দিছে। তারপরে আবার আইছে দেবশীল, 10 মিনিট পরে দেবশীল আইছে, আইসেরা বড় বাস লয়ে আয়া গাড়িটি সব দিয়ে আবার বাইরে ভাঙছে। আমরা দরতাম গেছি, আমরাও বাড়ি মারতে লইছে। বাড়ি দিছে, মাথা ফেটে দূর দিয়া সরছে, জান বাজেছে কোনো রকমে। আর তারা জঙ্গল দিয়ে আমরা বাগাইছি, না বাগাইলে মাইরা লেবো কইছে। আজকে 3টার ভিতরে যদি আমরা তারা না দিই তারা কাছে, তাহলে আমরা গাড়ি ঘর আগুন লাগাই পুরা লাগবো। আমরা তখন বাড়ি ঘরে থাকতাম, কালকে রাত্রে 10টার দিকে। কি লিখে হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে তারা 3বার হামলা করছে, আরেকবার হামলা করছে। আমরা কিচ্ছু করছিলাম, আপটাপ চাইছি যাতে আমরা বাড়িতে আমরা হামলা না করে। তারপর আরেকদিন আমরা আইতাছি গাড়ি দিয়ে, আমরা গাড়ি আটকে আমরা রাস্তার ভিতরে টর্চারিং করা শুরু করছে, মারধর করা শুরু করছে বাবুরে।
তো আমরা কিছু কইতারি না, কইলে বাড়ি ঘরায় হামলা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শ্যামল টিভির পর্দায়। নমস্কার।